কারক ও বিভক্তি। এইটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন সপ্তম অষ্টম শ্রেণীতেও গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, WSSC, SLST প্রভৃতি পরীক্ষায় এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া স্নাতক স্তরেও গুরুত্বপূর্ণ। তো কারক বিভক্তি বাংলাতেও আছে, আবার সংস্কৃতও আছে। তো আমরা যেহেতু সংস্কৃত নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমরা সংস্কৃত কারক বিভক্তির কথা বলছি। তো সামনে যেহেতু SLST এক্সাম, এবং সেই পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে কেমন ভাবে প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং কিভাবে কারকগুলো আসবে সেটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি সেই কারকগুলো কেন হয়েছে, কোন সূত্রের দ্বারা সেগুলো হলো, সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো আজ কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম উদাহরণ বলছে, দেখো, রুদতি পুত্রে মাতা গতা। রুদতি পুত্রে মাতা গতা, এখানে পুত্রের তলায় দাগ। কারক আমাদের একটা বাক্য দিয়ে দেবে এবং তাতে একটা হয় বোল্ড করে দেবে, নয়তো কালো আন্ডারলাইন করে দেবে, এবং সেইটা দিয়ে নিচে চারটে অপশন দেবে। যেহেতু আমাদের MCQ টাইপের হবে এই পরীক্ষায় প্রশ্ন, সেই জন্য চারটে অপশন দিয়ে দেবে। এবার কোন কারকটা হবে সেই অপশনের মধ্যে তিনটে তো ভুল থাকবে আর একটা ঠিক থাকবে, এরকম ভাবে দেবে। তো এখানে বলছে যে রুদতি পুত্রে মাতা গতা, এই পুত্রে কোন কারক সেটা আমাদের জানতে হবে। পুত্রে এখানে হয়েছে যে কারক সেটা হচ্ছে কি অনাদরে সপ্তমী। তার মানে পুত্রে কোন কারক হয়েছে? অনাদরে সপ্তমী। এবারে আমরা জানবো যে অনাদরে সপ্তমী কেন হলো। সূত্রটা হলো ষষ্ঠী চানাদরে। এর মানে কি? এর মানে হচ্ছে ক্রিয়া দ্বারা যখন অবজ্ঞা বোঝাবে তখন সেই অবিজ্ঞের উত্তর ভাব লক্ষণে ষষ্ঠী বিভক্তি হয়, আবার সপ্তমী বিভক্তি হয়। দুটো বিভক্তি হয়, তাহলে ষষ্ঠীও হতে পারে আবার সপ্তমীও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি হয়েছে, কারণ রুদতি পুত্রে, পুত্রে আমাদের নর শব্দের মতো নরে আছে, সপ্তমী এক বচনে, তাই পুত্রে হয়েছে, তাই রুদতি পুত্রে মাতা গতা। এবার যদি এটাকে ষষ্ঠী বিভক্তি করে দিত তাহলে কেমন দিত? উদাহরণটা দিত রুদত শিশ মাতা জগাম, তখন শিশর তলায় দাগ দিয়ে দিত আর বলতো কি, তখন আমাদের একই সূত্রানুসারে, ওই ষষ্ঠী চানাদরের সূত্রানুসারে তখন লিখতে হতো যে অনাদরে ষষ্ঠী। এটা আমরা লিখেছি অনাদরে সপ্তমী, আর তখন লিখতে হতো অনাদরে ষষ্ঠী। নেক্সট উদাহরণ দেখো, বলছে কেশেষু চমরিং হন্তি। কেশেষু চমরিং হন্তি মানে কি? মানে এর দ্বারা বোঝাচ্ছে যে কেশের জন্য, কেশ সংগ্রহের জন্য আমরা চমরি গাইকে হত্যা করি, সেটাই বলছে কেশেষু চমরিং হন্তি। তো কেশেষুর তলায় আন্ডারলাইন করা, তার মানে কেশেষু কোন কারক হয়েছে সেটা বলতে হবে। কেশেষু এখানে যে কারক হয়েছে সেটা হচ্ছে নিমিত্তার্থে সপ্তমী। নিমিত্তার্থে সপ্তমী। এবার কেন নিমিত্তার্থে সপ্তমী হলো? কারণ নিমিত্ত যোগে আমরা জানি চতুর্থী বিভক্তি হয়, এখানে আবার সপ্তমী বিভক্তি কেন হলো? সূত্রটা হলো নিমিত্তাৎ কর্মযোগ। এর মানে কি? কর্মের সঙ্গে সম্বন্ধ থাকলে নিমিত্তবোধক শব্দের উত্তর সপ্তমী বিভক্তি হয়। এখানে যেহেতু কর্মের সঙ্গে সম্বন্ধ রয়েছে বলে এই নিমিত্তবোধক শব্দের উত্তরটা কি হলো? সপ্তমী বিভক্তি হয়ে গেল। কেশেষু চমরিং হন্তি। এরকম আরো উদাহরণ দেখো, চর্মণী দীপিনং হন্তি, দন্তয়ের হন্তি কুঞ্জরম। তাহলে এগুলো সব যে সূত্র মেনে চলছে সেটা হচ্ছে নিমিত্তাৎ কর্মযোগ। নেক্সট দেখো, বলছে জনক ইতি নৃপ আশিত। জনক ইতি নৃপ আশিত মানে জনক নামে একজন রাজা ছিলেন। তো এই জনকের তলায় আন্ডারলাইন করা, এটা কোন কারক হয়েছে? এটা যে কারক হয়েছে সেটা হচ্ছে ইতি অব্যয় যোগে প্রথমা। ইতি অব্যয় যোগে প্রথমা। এখানে যে কারকগুলো আমি লিখছি এগুলোই হলো অ্যান্সার। এগুলোই তোমরা দেখতে পাবে, বেশিরভাগই দেখতে পাবে অপশনের মধ্যে। আর আমি যে বিশ্লেষণ করে বলছি এগুলো কেন হয়েছে সেটা সেটা যদি তোমরা জানো তাহলে
তোমরা এরকম টানা মুখস্থ করবে না, বুঝে পড়বে। সবসময় বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসটা বেশি দিন মাথায় থাকবে, ভালোভাবে তখন পরীক্ষায় লিখে আসতে পারবে। তো এখানে বলছে যে জনকইতি নৃপ আসি ইতি অব্যয় যোগে প্রথমা। এখানে এই যে ইতি সূত্রটা হলো কোচিন নিপাত তেনাভি ধানা। কোচিন নিপাত তেনাভি ধানা, এটা আমি সন্ধি যুক্ত করে বলছি। এবার যদি আমি এটা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে কোচিত যুক্ত নিপাতেন যুক্ত অভিধান। এই যে নিপাত বললাম, তাহলে এই যে নিপাত আছে, নিপাত মানেই হচ্ছে অব্যয়। সেরকম এই ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম এগুলো হচ্ছে নিপাত। এবার এই নিপাত গুলোর যোগে আমাদের প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে ইতি, এই নিপাতটার যোগে তো আমাদের প্রথমা বিভক্তি জনকতে হয়েছে। তাই জনক ইতি নিপ আসি, এখানে তাহলে কোন কারক হয়েছে? ইতি অব্যয় যোগে প্রথম। নেক্সট বলছে দেখো বালকেনা চন্দ্র দৃশ্যতে। বালকেনা চন্দ্র দৃশ্য, মানে বালকের দ্বারা 4টা দৃশ্য হলো। তো এখানে আমাদের আন্ডারলাইন করে দিয়েছে চন্দ্র, এটা বলতে হবে কোন কারক। এটা যে কারক হয়েছে সেটা হচ্ছে উক্ত কর্মণি প্রথমা। উক্ত কর্মণি প্রথমা হয়েছে। কেন হয়েছে? সূত্রটা হলো অভিহিতে কর্তরি কর্মণি চ। অভিহিতে কর্তরি কর্মণি চ, এর মানে কি? এর মানে হচ্ছে উক্ত কর্তায় আর উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। এখন এই উক্ত কর্তা মানে হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের যে কর্তা সেটাকেই বলা হয় উক্ত কর্তা, কর্মবাচ্যের যে কর্তা সেটাকে বলা হয় উক্ত কর্ম। তো এই যে আমি বাচ্য বললাম, আমাদের যে বাচ্য আছে 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। এই প্রত্যেকটা বাচ্য নিয়েই আমার আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে বাচ্য সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা তৈরি হয়ে যাবে। আর এই যে আমি কারকগুলো বলছি, এই প্রত্যেকটা কারক আমাদের যে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, তারপরে হচ্ছে সম্প্রদান কারক, অপাদান কারক, সম্বন্ধ পদ আর অধিকরণ কারক, 6টা কারক এবং 7টা বিভক্তি নিয়ে আমার ডিটেলসে আলোচনা করা রয়েছে ভিডিওতে। তোমরা অবশ্যই একবার ওই ভিডিওটা দেখে নিও। আশা করছি তোমাদের কারক সম্বন্ধে যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে উক্ত কর্মণি প্রথমা, এটা তাহলে এখানে কেন হয়েছে? কারণ এই বাক্যটা আমাদের কর্মবাচ্যে দেওয়া রয়েছে। আর আমরা দেখলাম যে সূত্রটা হচ্ছে অভিহিতে কর্তরি কর্মণি চ। এই সূত্রানুসারে উক্ত কর্তা আর উক্ত কর্মে প্রথমা হয়। যেহেতু এটা কর্মবাচ্যে দেওয়া, তাই কর্মবাচ্যের কর্তাতে কি হয়ে গেল? উক্ত কর্মে প্রথমা হয়ে গেল। বালকেনা চন্দ্র দৃশ্যতে। এবার যদি এটাকেই উক্ত কর্তায় প্রথমা হতো তখন কেমন হতো? বাক্যটা হতো বালক চন্দ্রং দৃশ্যতে। তখন হয়ে যেত কি উক্ত কর্তায় প্রথমা, কারণ তখন বাক্যটা হয়ে যেত কর্তৃবাচ্যে, আর কর্তৃবাচ্যের কর্তাটা হচ্ছে উক্ত কর্তা, তাই সেই যোগে প্রথমা হতো। নেক্সট হচ্ছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, এখানে সূর্যের তলায় আন্ডারলাইন করা হয়েছে। এটা যে কারক হয়েছে সেটা হচ্ছে ভাবে সপ্তমী। এখানে যে কারক হয়েছে সেটা হলো ভাবে সপ্তমী, মানে সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয়। তো এই ভাবে সপ্তমী কেন হলো? সূত্রটা হলো যস্য চ ভাবেনা ভাব লক্ষণম। যস্য চ ভাবেনা ভাব লক্ষণম, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে যার ক্রিয়ার কাল দ্বারা অন্য একটা ক্রিয়ার কাল অনুষ্ঠিত হয় তার উত্তরটা সপ্তমী বিভক্তি হয়। মানে যার দ্বারা হলো, যার ক্রিয়ার কাল দ্বারাই হলো তাতেই হলো সপ্তমী বিভক্তি হয়। দেখো এই উদাহরণটা ভালো করে বিশ্লেষণ করি, যে সূর্যে উদিতে পদ্মং প্রকাশত। সূর্য উঠলেই পদ্মটা প্রকাশিত হচ্ছে, মানে সূর্য উঠবে এটা একটা ক্রিয়া, তারপরে পদ্ম প্রকাশিত হবে, মানে সূর্য উঠলেই হবে। তাহলে সূর্য ওঠার ক্রিয়াটার দ্বারা পদ্ম প্রকাশিত হওয়া ক্রিয়াটা অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য এখানে সূর্যেতে হয়ে গেল কি ভাবে সপ্তমী। সূত্রটা হলো যস্য চ ভাবে না ভাব লক্ষণম। নেক্সট দেখো ছাত্র মাসং ব্যাকরণম অধীতে। ছাত্র মাসং ব্যাকরণম অধীতে, এখানে মাসমের তলায় দাগ দেওয়া রয়েছে। এটা কোন কারক হয়েছে? এটা যে কারক হয়েছে সেটা হচ্ছে ব্যক্তর্থে
দ্বিতীয়া, ব্যক্তার্থে দ্বিতীয়া। সূত্রটা হচ্ছে কি কালাধ্বন্য অত্যন্ত সংযোগে, এর মানে হলো অত্যন্ত সংযোগ, অর্থাৎ ব্যক্তি যখন বোঝাবে, মানে অত্যন্ত সংযোগ ব্যক্তি মানে অনেক দিনের একটা ব্যাপার বোঝাবে, তাই অত্যন্ত সংযোগ আর ব্যক্তি যখন বোঝাবে তখন কালবাচক আর অর্ধবাচক, অর্ধ মানে পথ বোঝায়, তো কালবাচক আর অর্ধবাচক শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন দেখো ছাত্র মাসং ব্যাকরণ মোদিত, মানে ছাত্র 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে, তাই এখানে হয়ে গেল কি ব্যক্তি অর্থে দ্বিতীয়া, যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই উদাহরণটা যদি দেয় ছাত্র মাসে ন ব্যাকরণ মধিতে, এটাও যদি দেয় এটাও কিন্তু সঠিক, তখন আমরা উত্তর লিখবো কিন্তু ব্যক্তি অর্থে তৃতীয়া। তাহলে এই মাত্র দেখলাম ব্যক্তি অর্থে দ্বিতীয়া, আবার ব্যক্তি অর্থে তৃতীয়াও হয়। হ্যাঁ, ব্যক্তি অর্থে তৃতীয়াও হয়। কখন হয় দেখো উদাহরণটা, যে ছাত্র মাসং ব্যাকরণ মধিতে, এর মানে বলছে যে ছাত্র 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে কিন্তু তার ফল পায়নি, সে ব্যাকরণ পড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে হবে কি এই ব্যক্তি অর্থে দ্বিতীয়া। আর যখন ছাত্র মাসেনা ব্যাকরণ মধিতে বলবে তখন সেক্ষেত্রে ব্যাকরণ পড়েছে এবং তার ফল সে পেয়ে গেছে, ফলপ্রাপ্তি হয়ে গেছে, যেটা অপবর্গে তৃতীয়া আমরা বলি, অপবর্গে। তো সেই জন্য হয়ে গেল কি সেক্ষেত্রে হয়ে যাবে অপবর্গে বা ব্যক্তি অর্থে তৃতীয়া হবে। নেক্সট দেখো গোপ গাং দুগ্ধং দগ্ধি, গোপ গাং দুগ্ধং দগ্ধি মানে গরু থেকে দুধ দহন করা হয়। তাহলে এখানে গাং এই শব্দটা তলায় দাগ দেওয়া রয়েছে এবং এটা হয়েছে কি যে কারক, সেটা হচ্ছে গৌণ কর্মে, গৌণ কর্মে দ্বিতীয়া। এটা তাহলে কোন কারক হয়েছে? গৌণ কর্মে দ্বিতীয়া। সূত্রটা হচ্ছে অকথিতঞ্চ, অকথিতঞ্চ। এর মানে কি? এর মানে হচ্ছে যে যে দেখো এই বাক্যটার মধ্যে গোপ গাং দুগ্ধং দগ্ধি, দুটো করে কর্ম দেখতে আছে, গাং আবার দুগ্ধং, দুটো কর্ম, তাহলে দুটো কর্ম যখন থাকে তখন সেটা করে দ্বিকর্মক ধাতু। তো এরকম দ্বিকর্মক ধাতু আছে কতগুলো দেখো, যেমন দুহ, জাচ, পচ, দণ্ড, রুচ, চি, ব্রু, শ্বাস, মন্থ, মুষ, এছাড়া নি, হ্রি, কৃষ, বহ। তাহলে এই যে ধাতুগুলো বললাম এগুলো সব হচ্ছে দ্বিকর্মক ধাতু, এবং এই দ্বিকর্মক ধাতুর হচ্ছে দুটো করে কর্ম থাকে, একটা কর্মের নাম গৌণ কর্ম আর একটা কর্মের নাম মুখ্য কর্ম। তাহলে এখানে এই যে দগ্ধি, এটা এটা একটা দ্বিকর্মক ধাতু। যে দুহ বললাম সবার প্রথমে, দুহ, দুহ, জাচ, এই দুহ একটা ধাতু, সেই জন্য এর ক্ষেত্রে কি আছে দুটো করে কর্ম রয়েছে, গাং আর দুগ্ধং, তাই সেক্ষেত্রে গাং এখানে গৌণ কর্ম বোঝাচ্ছে, তাই গাং পদে কি হয়ে গেল? গৌণ কর্মে দ্বিতীয়া হয়ে গেল। তাহলে পরীক্ষা যখন এরকম দেবে তখন যদি গৌণ কর্মে দ্বিতীয়া দেয় অপশানে, তাহলে আমরা সেটাতেই টিক দেব। নেক্সট দেখো বলছে ব্রাহ্মণ দিবসস্য দি ভুংতে, ব্রাহ্মণ দিবসস্য দি ভুংতে মানে ব্রাহ্মণ দিনের বেলায় দুবার খায়। তো এই যে দিবসস্যর তলায় দাগ দেওয়া রয়েছে, এখানে কোন কারক হয়েছে? এখানে যে কারক হয়েছে সেটা হলো অধিকরণে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। তোমাদের কনফিউশন হতে পারে যে অধিকরণে তো সপ্তমী বিভক্তি হয়, অধিকরণে ষষ্ঠী হয় কি করে? সূত্রটা হচ্ছে কি কৃত্যয় অর্থ প্রয়োগে কালে অধিকরণ, কৃত্যয় অর্থ প্রয়োগে কালে অধিকরণ। এর মানে হচ্ছে ক্রিয়ার সংখ্যা বোঝানোর জন্য, ক্রিয়ার সংখ্যা যখন বোঝাতে হয় তখন আমরা দুটো প্রত্যয় ব্যবহার করি, কৃত্যসূচ আর সূচ প্রত্যয়। কি কি নাম বললাম? একটা হচ্ছে কৃত্যসূচ আর একটা হলো সূচ প্রত্যয়। তাহলে এই যে দুটো প্রত্যয়, তাহলে ক্রিয়ার সংখ্যা বোঝানোর জন্য এই কৃত্যসূচ আর সূচ প্রত্যয়ান্ত শব্দ যোগে কালবাচক শব্দের অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়। কি বললাম? ক্রিয়ার সংখ্যা বোঝাবার জন্য এই কৃত্যসূচ আর সূচ প্রত্যয়ান্ত শব্দের যোগে, মানে যে পদের শেষে এই প্রত্যয় দুটো থাকে সেই শব্দের যোগে কালবাচক শব্দের অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়। এখানে এই দি হচ্ছে এই সূচ প্রত্যয়ান্ত একটা শব্দ, এবং এর জন্য
এই কালবাচক শব্দ কি দিবস, এর অধিকরণ কারকে কি হয়ে গেল, ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। যেমন ব্রাহ্মণ দিনের বেলায় যখন বোঝাচ্ছে তখন আমরা বলছি না কখন কখন কোথায়, এগুলো তো অধিকরণ কারক। তো সেক্ষেত্রে আমরা দিবস শস্য কেন করলাম, সেই অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। এই সূত্রানুসারে যে কৃত্যয় অর্থ প্রয়োগে কালে অধিকরণ, এখানে সুচ প্রত্যয় ছিল, দি হচ্ছে সুচ প্রত্যয়ান্ত শব্দ। নেক্সট দেখো বলছে বিদ্যান বিদুষং পূজিত, বিদ্যান বিদুষং পূজিত, এখানে বিদুষঙ্গের তলায় দাগ দেওয়া রয়েছে এবং এখানে যে কারক হয়েছে সেটা হচ্ছে তস্য চ বর্তমানে ষষ্ঠী, তস্য চ বর্তমানে ষষ্ঠী। সূত্রটা হচ্ছে তস্য চ বর্তমান, এর মানে হচ্ছে বর্তমান কালে বিহিত ত প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়, মানে সোজা কথায় ত প্রত্যয় যোগে হচ্ছে ষষ্ঠী বিভক্তি হয়। এই যে পূজিত, এখানে ত প্রত্যয় রয়েছে, তাহলে এই প্রত্যয়ের যোগে কর্তায় বিদ্যান বিদুষং পূজিত, এখানে বিদুষং যেহেতু কর্তা এবং তাতে হয়ে গেল কি ষষ্ঠী বিভক্তি, তাই হয়ে গেছে বিদুষাং। তাহলে এই সূত্রটা হচ্ছে তস্য চ বর্তমান। আর আমাদের লাস্ট উদাহরণ হচ্ছে জপম অনু অবর্ষদ, জপম অনু অবর্ষদ। এখানে যে জপমের তলায় দাগ দিয়েছে, এখানে যে কারক হয়েছে সেটা হচ্ছে কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া, কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া। সূত্রটা হচ্ছে কি কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। তো এর মানে হচ্ছে কি যে আমি যে অব্যয়গুলো বলছি, মানে এগুলো অ্যাকচুয়ালি আমরা জানি উপসর্গ হিসাবে, যে প্র পরা অপ নির সম, এগুলো যেমন উপসর্গ। উপসর্গ কখন, যখন ধাতুর পূর্বে যুক্ত হয় তখন এইগুলো হচ্ছে উপসর্গ। এবার যখন এই অনু অতি অভি পরি এগুলো যখন বাক্যের মধ্যে স্বতন্ত্রভাবে বসে, মানে কোনো ধাতুর সঙ্গে যুক্ত হবে না, আলাদাভাবে গিয়ে যখন স্বাধীনভাবে যখন বসে থাকে তখন তাকে আমরা বলি অনুসর্গ বা নাম কর্মপ্রবচনী, মানে কর্মপ্রবচনী আরেকটা নাম হচ্ছে অনুসর্গ, এবং তার যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। তাই দেখো জপম অনু অবর্ষদ, এই যে অনু এখানে রয়েছে এটা কর্মপ্রবচনীয় রয়েছে, তার যোগে জপম পদে কি হয়ে গেল দ্বিতীয়া বিভক্তি। সূত্রটা হয়েছে কি কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। তাহলে দেখো আমরা 10টা উদাহরণ নিয়ে কত সহজে এবং কত তাড়াতাড়ি কারক বিভক্তি আলোচনা করে ফেললাম। তো এইভাবে যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারো তাহলে কারক বিভক্তি তোমাদের যাদের যাদের কাছে কঠিন লাগছে আশা করি তাদের কাছে আর কঠিন লাগবে না, এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার দিয়ে আসতে পারো। দেখো এখানে কি কি কারক হয় সেগুলো বললাম, এবং কেন হচ্ছে, সূত্র কোন সূত্রের দ্বারা হচ্ছে, সমস্ত কিছুই আমি আলোচনা করলাম। এবং এইভাবেই তোমরা যদি ভালোভাবে পড়তে পারো তবেই কিন্তু জিনিসটা মাথায় ধরে রাখতে পারবে। শুধু যদি দেখো যে এখানে অনাদারে সপ্তমী এইটুখানি পড়েই যদি ছেড়ে দাও, অনাদারে সপ্তমী কেন হলো, মনের মধ্যে জিজ্ঞাসা আনতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমার মনের মধ্যে যত জিজ্ঞাসা থাকবে কেন হলো কিভাবে হলো, ততই তুমি বিষয়টাকে আরো ভালোভাবে চিনতে পারবে, আরো ভালোভাবে জানতে পারবে, সেই বিষয়টা ভালোভাবে শিখতে পারবে। তাই অনাদারে সপ্তমী তুমি শুধু পড়ে রাখলে কিন্তু বুঝলে না কেন অনাদারে সপ্তমী হলো। এবার আমি যখন তোমাকে সূত্র দিয়ে বুঝিয়ে দিলাম তখন বিষয়টা তোমার কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল, এবং বিষয়টা পরিষ্কার হওয়া মানেই ওটাই হচ্ছে মাথায় দীর্ঘক্ষণ ধরে রাখা। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল হয়েছে। আর তোমাদের আজকের ভিডিওতে যদি আর কোথাও কোনো অসুবিধা থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো পরবর্তীতে আবার নতুন একটা বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা যেন সহজেই সেই ভিডিও দেখতে পাও।
তো পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।